আহ, আমি ভেবেছি বাকিদের মতো এবারে আমি কুমড়ো চাষ করব। কুমড়ো চাষে কিন্তু অনেক লাভ, বুঝলে। কিন্তু সবাই যদি কুমড়ো চাষ করে তাহলে তোমার কুমড়ো কিনবে কে বলো? আমি তোমায় বলি অন্য কিছু চাষ করো। এবারে কুমড়ো চাষ বন্ধ করে দাও। আগের বারও তো তেমনই করলাম। সবাই যখন ফসল চাষ করলো তখন আমি কুমড়ো চাষ করব বলে ভেবেছিলাম, করলামও। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তাই এবার সবার মতো আমিও কুমড়ো চাষ করতেই চাইছি। অন্তত এইবার যদি ফসল ভালো হয়, তাহলে সবার সঙ্গে আমিও বিক্রি করতে পারবো। সে তুমি যা ভালো বোঝো তাই করো। চাষের ব্যাপারে আমি তো আর অত কিছু বুঝবো না। তবে এমন কিছু করো যাতে আমাদের এই দুঃখের দিন তাড়াতাড়ি শেষ হয়। আর তো এমন ভাবে পারছি না, ঘরের চাল দিয়ে জল পড়ে, মেয়েটাকে ভালো করে খেতে দিতেও পারি না। তুমি আমি না হয় কোনোভাবে কাটিয়ে ফেলতে পারবো, কিন্তু মেয়েটার কথা ভাবো একবার। মেয়েটার কথা ভেবেই তো এত কিছু করতে হয়, বুঝলে। তোমার কি মনে হয় ঘরের এমন অবস্থা, মেয়ের খেতে না পারা, এসব নিয়ে কি আমার দুঃখ হয় না? হয়, বুঝলে। কিন্তু কি করব বলো। ভগবান যদি আমাদের দিকে মুখ তুলে না তাকায়, তাহলে আমি কি করতে পারি বলো। বাবা, তুমি এখন কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি রে, তুই পুতুল খেল। আজ মাঠে কুমড়ো চাষ হবে। কুমড়োর বীজ আজ মাটিতে পুঁতবো। আজ মাঠে অনেক কাজ, আমার ফিরতে অনেকটা দেরি হবে। তুমি সময় মতো দুপুরের খাবার নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে যাও। আমি সময় মতো খাবার পৌঁছে দেব। তবে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমায় জানিও। তোমরা আছো বলেই তো আমি এত ভরসা পাচ্ছি। মালতী, আমি গেলাম তবে। এ কথা বলে নিতাই ঘর থেকে বেরিয়ে গ্রামের পথ ধরল। আরে ও নিতাই দা, তখন থেকে তোমার জন্যই তো বসে আছি। আরে চলো চলো মাঠে যাই। আজকে তো আবার কুমড়ো চাষের জন্য জমি তৈরি করে রেখেছি, বীজ পুঁততে হবে। মনটা ভালো নেই রে বেশু, ভালো লাগছে না। আরে কেন গো নিতাই দা, তোমার আবার মন খারাপ হলো কেন? আর বলিস না, এবারে কুমড়ো চাষ করে কি লাভ পাবো সে কথাই ভাবছি। বাড়িতে বউয়ের সঙ্গে কথা বললাম, সেও খুব একটা খুশি নয়। কতদিন ধরে মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারি না। ওই কোনো রকমের শাক পাতা সেদ্ধ ভাত, এইভাবে কি আর চলে বলতো। কি আর করবে বলো নিতাই দা, এই যে গ্রামে অকাল বর্ষা নামলো, তারপর থেকে তো সবারই একই অবস্থা। তোমার আমার সবার যেটুকু জমি ছিল সেটুকু তো গেল জমিদারের কাছে। সেই জমি বন্ধক রেখে সেই টাকায় খাচ্ছি। তাই তো তোমার জমিতে কাজ করব বলে এসেছি। আর চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সেই ভরসাতেই তো আছি। চল চল, এখন মাঠের দিকে যাই। মাঠে গিয়ে দেখি কি করা যায়। বাবা, অনেক দিন তো হলো। তুমি তো বলেছিলে কুমড়ো যখন কাটা হবে তুমি আমায় দেখতে নিয়ে যাবে। কবে কুমড়ো কাটবে? আজকেই তো কুমড়ো কাটার দিন। বিশুকে তো বলা আছে সময় করে মাঠে চলে আসতে। তুই আমার সঙ্গে যাবি। মাঠে কিন্তু ভীষণ রোদ। তাছাড়া ওই মাঠের কাছে দাঁড়িয়ে থাকতে কি তোর ভালো লাগবে বলতো? আমি কুমড়ো নিজের হাতে করে আনবো বাবা। মাকে আমি বলেছি আমাদের জমি থেকে প্রথম যে কুমড়োটা উঠবে সেটাই আমি বাড়িতে নিয়ে আসবো। সেটা কিন্তু আমি কাটতে দেবো না কাউকে। আমাদের মাঠের পাশে ওই বকুলদের জমিতে ওরাও শুনেছি নাকি কুমড়ো চাষ করেছে। বকুলের বাবা কিন্তু মানুষ হিসেবে একেবারেই ভালো নয়। খুব সাবধানে থাকবে চম্পা। ওদের সঙ্গে কোনো কথায় কখনোই জড়াতে যাবে না। বকুলের মা আগের দিন এসেছিল, বলছিল তাদের দেখা দেখি নাকি তুমি কুমড়ো চাষ করছো। এসব কথা আমার আর একদম ভালো লাগে না। তুমি বলেছো বলেই আমি আর কিছু বলিনি। অনেকেই এমন কথা বলবে, তবে বকুলের বাবা ওই জমিতে কুমড়ো চাষ করলেও ভালোভাবে করেনি। আমি দেখেছি। ও কুমড়ো বড় হবে ঠিকই, কিন্তু খেতে স্বাদ হবে না। তাছাড়া এখন ফসল তোলার সময় চলে এলো। ওদের মাঠের যা অবস্থা দেখেছি, তাতে বিশুকে বলেছি রাত জেগে পাহারা দিতে। আমার কিন্তু ভয় হয় ওরা যদি জমির কোনো ক্ষতি করে। তাছাড়া জমিদারের কাছ থেকে এতগুলো টাকা তুমি নিয়েছো, সেই টাকা নিয়েই তো চাষ করছো। এখন যদি কুমড়ো বিক্রি করতে না পারো তাহলে টাকা ফেরত দেবো কি করে? তোর মনে মনে যে এত বড় শয়তানি ছিল সে কথা তো আমি আগে জানতাম না। নিতাই, সেদিনই তোকে আমি বলেছিলাম খবরদার আমাদের জমির দিকে নজর দিবি না। তারপরেও তুই এত বড় কাজ করলি, তাও আবার বিশুকে দিয়ে। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশুকে দিয়ে আমি বা কি করাবো? তাছাড়া তোমাদের জমির দিকে নজর দিতে যাব কেন? তুমিও কুমড়ো চাষ করেছো, আমিও তো করেছি।
তোমাদের মনে মনে যে এত বড় শয়তানি এইটা আমি আগেই জানতাম। বারবার সাবধান করেছিলাম জমি ঘিরে রাখতে, রাতের বেলা পাহারা দিতে, কিন্তু সেটা না করে যে আমাদের এত বড় সর্বনাশ হবে, আমাদের জমির সমস্ত ফসল যে এমন ভাবে বিশু নষ্ট করে দেবে, সে কথা কি আর বুঝতে পেরেছিলাম? তোমাদের কোথাও ভুল হচ্ছে, বিশু এমন কাজ করতে পারে না। একবার জমিতে চল, তাহলে সেখানে গেলে দেখতে পাবি গ্রামের লোকেরা বিশুকে ধরে রেখেছে। বিশু তো তোর কথাই বলছে, তুই নাকি তাকে জমি পাহারা দিতে বলেছিলি, কিন্তু জমি পাহারার সঙ্গে সঙ্গে সে যে এমন কাজ করেছে সে কথা কে জানতো? তোমরা ঘরেই থাকো চম্পা, আমি এক্ষুনি যাই, জমিতে গিয়ে দেখি কি হয়েছে। ওই তো নিতাইদা এসে গেছে। নিতাইদা, আর তুমি ওদের বলে দাও তো, তুমি কাল রাতে আমার জমিতে পাহারা দিতে বলেছিলে। আমি তো বলেছিলাম, কিন্তু বকুলের বাবা মা এসব কি কথা বলছে বিশু? ওরা বলেছে কাল রাতে নাকি তুই ওদের জমিতে কি সব করেছিস, তার জন্য জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে ওরা ফসল ফলালো, নিতাই তোরাও তো পাশের জমিতে ফসল ফলিয়েছিস, কত কষ্ট হয়েছিল তা তো তোরা নিজেরাও বুঝতে পারছিস। তাছাড়া এই গ্রামের মানুষ হয়েও এই এমন সময় তোরা এত বড় ক্ষতি করতে পারলিও দেখছি, ছি ছি ছি। আমি কিছু করিনি নিতাইদা, বিশ্বাস করো, ওরা মিথ্যে কথা বলছে। এখন ওদের জমির ফসল নষ্ট হয়ে গেছে, তার জন্য ওইসব মিথ্যে কথা বলে। আমাদের ফসলে ভাগ বসাতে চাইছে ওরা। ওরা বলছে আমাদের জমির সমস্ত ফসল নাকি ওদের দিয়ে দিতে হবে। কাল রাতে নাকি ওই বকুলের মামাই দেখেছে ওদের জমির মধ্যে ঢুকতে। তোমরা তো সবাই আছো, তোমাদের সামনে এমন কথা বলছে, তোমরা কিছু বলতে পারছো না? আমি কি তাহলে মিথ্যে কথা বলেছি? এত কষ্ট করে ফসল ফলানোর পর যদি এমন বদনাম শুনতে হয়, তাহলে আমি জমিদারের কাছে যাব। জমিদারের কাছে গিয়ে সব কথা বলবো, ওর জমির ফসলগুলো কিভাবে কাটে আমিও দেখব। বিশ্বাস করি না আমি, এসব কোনো কিছু করতেই পারে না বিশু। বিশুকে আমি বিশ্বাস করি, ও এরকম কিছু করতেই পারে না। সেই সমস্ত কথা জমিদার মশাই না হয় বুঝবেন। আমরা জমিদারের কাছে যাই, চলো। এখানে থেকে কোনো কিছু হবে না, আর তার আগ পর্যন্ত তোমরা ফসল কাটতে পারবে না। এই গ্রামের লোকেরা রইলো এখানে। নিতাইদা, ওদের আটকাও। জমিদারের কাছে যদি ওরা চলে যায়, তাহলে জমিদার এই সমস্ত ঝামেলার নিষ্পত্তির জন্য ফসল কাটা কিন্তু বন্ধ করে রাখবে। আর এই ফসল ফলাতে আমাদের অনেক সময় লেগেছে, অনেক টাকাও লেগেছে। এখন যদি তা বিক্রি করতে না পারি, তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। জমিদারের কাজ পর্যন্ত যেতে হবে না তোমাদের, গ্রামের লোকেরা সবাই তো এখানেই আছে। গ্রামের লোকেদের সামনে এই সমস্ত সমস্যার সমাধান করা হোক। আমি তোমাদের ওই জমিতে কখনোই হাত দিইনি, আর বিশু কাল রাতে তোমাদের জমিতে ঢুকবে সে কথা আমিও বিশ্বাস করি না। কিন্তু তোমরা যখন এমনভাবে আমার সঙ্গে বেইমানি করতে চাইছো, তাহলে তাই হোক। ওপরে ভগবান আছে, সে তোমাকে দেখবে। এত বড় কাজ করে আবার ওদের নামে বদনাম করার চেষ্টা করছিস নিতাই? তোর কাছ থেকে কিন্তু এমন কিছু আশা করিনি আমরা। এই সমস্যার একটা সমাধান আমি করে দিতে পারি তাহলে এক্ষুনি। তুমি তো বলো বাবা, কাউকে কখনো দুঃখ দিতে নেই। ওরা যা করেছে করুক না, তুমি শুধু শুধু ওদের দুঃখ দিও না। জমির যা ফসল আছে সেই ফসল দুভাগে ভাগ করে ওদের তুমি অর্ধেকটা দিয়ে দাও, অর্ধেকটা আমরা নিয়ে নিই। মালতী আমার কি কথা বলছে এটা? এখন ফসল তুলে বিক্রি করতে না পারলে জমিতে পড়ে পড়েই তো ফসল নষ্ট হয়ে যাবে। জমিদারের নিষ্পত্তি আসার আগে যদি ফসল নষ্ট হয়ে যায়, ওদের কোনো ক্ষতি হবে না, বুঝলে? ক্ষতিটা হবে আমাদের। আমিও তো সেই কথাই বলছিলাম, তবে মালতী যা বলেছে তেমনটাই হোক। সমস্ত ফসল ওরা অর্ধেক তুলে নিক, আর আমরা অর্ধেক তুলে নিই। সবাই যখন কথা বলছে, তাহলে সেটাই হোক। আমি আর কি বলবো। তবে বকুলের বাবা মা, তোমরা মনে রেখো, যে কাজটা তোমরা করলে তা কিন্তু ভালো করলে না। যদি সত্যি সত্যি আমার কোনো ভুল না থাকে, তাহলে তোমরাও কিন্তু ওই ফসল ভোগ করতে পারবে না। নিতাই, তুই যখন ওদের অর্ধেক ফসল দিতে রাজি হয়েছিস, তাহলে আমরা তোকে আর কিছু বলবো না। বকুলের বাবা মা, তোমরা লোক লাগিয়ে আজকে ওই জমি থেকে অর্ধেক ফসল তুলে নাও। আর নিতাই, তুই এই দিকের অর্ধেক ফসল আজকে তুলে নে। মনে রাখিস, এরপর থেকে কারোর জমিতে কখনো হাত দিবি না। বিশু তো আগের বড় আমার সঙ্গে জমিতে চাষ করেছে, তখন থেকে ওর আমার জমির দিকে একটা নজর ছিল। বন্যায় ওর নিজের জমিটার ক্ষতি হয়েছে, সেখানে তো আর ও চাষ করতে পারবে না, তাই আমার জমিটাকে নষ্ট করতে গেছে। আর কোনো ঝগড়া নয় বিশু। মালতী যখন বলেছে তখন তার কথাই মানা হবে, তার উপর আর কোনো কথা হবে না। এক্ষুনি তুই কাটারি নিয়ে আয়, জমির সব ফসল আমরা এক্ষুনি কেটে নেব। এরপর দুই পক্ষ জমির ফসল দুদিক থেকে কাটতে শুরু করে।
প্রথম কুমড়ো কেটে নিতাই এনে মালতীর হাতে দিয়ে বলে, এই রইল তোর কুমড়ো মালতী। তুই বলেছিলি না প্রথম কুমড়ো আমি তোর হাতে তুলে দেব, তুই কাটবি না, বাড়িতে নিয়ে যাবি। দেখেছো জমির ফসল কি আবার কেউ বাড়িতে রেখে দেয়? আরে ওসব হলো ওদের নাটক। তবে তুমি ঠিকই বলেছিলে, আমাদের জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন একটু নাটক করে গ্রামের লোকেদের কাজে লাগিয়ে ওদের জমি থেকে ফসল নিতে পারলে আমাদের কাজ হবে। আমি তো ভেবেছিলাম ওদের জমির সমস্ত ফসল নিয়ে নেব, কিন্তু গ্রামের লোকেরা যখন এসব কথা বললো তখন মনে হলো না বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। তাই এই সমস্ত ফসল নিয়ে আজকে বাড়িতে রেখে দেবো, কাল ওই বড় বাজারের কাছে মহাজনের কাছে বিক্রি করে আসবো। ফসল তো প্রায় সমস্ত উঠেই গেছে, ওই দেখো ওদেরও ফসলও উঠে গেছে। তাড়াতাড়ি চলো, মহাজনের কাছে আমরা যাওয়ার আগেই ওরা যদি আবার বেশি ফসল দিয়ে আসে। ওদের কোনো কিছুতেই বিশ্বাস নেই। মা, এই কুমড়োটা আমি ওই আমাদের রান্নাঘরের কাছে চালের উপর রেখে দেব। এই কুমড়োতে কিন্তু আমি হাত দেব না, বুঝলে? সবই ঠিক আছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। মহাজনের কাছে কুমড়ো বিক্রি না হওয়া পর্যন্ত যে আমার চিন্তা কিছুতেই যাবে না। ওই বকুলের বাবা মাকে বিশ্বাস নেই, যদি পথে আবার ওরা কিছু করে। তোমরা বাড়ি চলে যাও। আমি আর নিতাইদা বাকি কুমড়ো যা আছে তা গরুর গাড়িতে তুলে একেবারে মহাজনের কাছে বিক্রি করে তারপরেই বাড়ি ফিরবো। ঠিক বলেছিস, মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আগে জমিদারের টাকা দিয়ে আসবো, তারপর ঘরে ফিরবো। আজ আমাদের সুখের দিন ফিরে আসবে। চম্পা, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়িতে গিয়ে রান্না বসিয়ে দাও। আর একটা কুমড়ো নিয়ে যাও, আজ আমরা কুমড়োর তরকারি খাবো। নিতাইদা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যিই বিশ্বাস করো আমি ওই বকুলদের জমিতে খারাপ কিছু ছড়িয়ে দিয়েছি যাতে ওদের ফসল নষ্ট হয়ে যায়? ওরে, আমি বাকিদের কথা বিশ্বাস করি না বিশু, তোকে আমি আজকে থেকে চিনি। তোর যেমন দুঃখের কপাল তেমন আমারও তো তাই। দুজনে মিলে জমিতে চাষ করেছি, যদি সুখের মুখ দেখি তাহলে তোকে আমি বঞ্চিত করব না। কিন্তু আমার চিন্তা হয় অন্য জায়গায়। ওই বকুল আর বকুলের মাও তো মনে হয় মহাজনের কাছেই কুমড়ো বিক্রি করতে যাবে। তারা অনেক আগেই গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। এবার মহাজনের কাছে গিয়ে যদি কুমড়োর ভালো দাম না পাই। ও নিয়ে তোকে ভাবতে হবে না, আগে মহাজনের কাছে চল, তারপর দেখছি। এখানে বড় দেরি করে ফেললি রে তোরা, আমাদের কুমড়ো সব আমরা বিক্রি করে দিয়ে এসেছি। এখন যা, মহাজন তোদের কুমড়ো কিনবে কিনা কে দেখ। চুপি চুপি মহাজনকে ভালো করে বলে এসেছি, ওই নিতাইয়ের কুমড়ো ভালো নয়। সেই কুমড়ো যদি বাজারে বিক্রি করতে যায় তাহলে মহাজন বেশি দাম পাবে না, আর কেউ কিনলেও তার জন্য বেশি টাকা দেবে না। তোমরা আবার এসেছো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে? চলে যাও, চলে যাও বলছি। এ তো আর তোমাদের গ্রাম নয় যে গ্রামের লোকেরা তোমাদের সাহায্য করবে। এবার যদি তোমরা ঝগড়া করতে চাও তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। এত দূর এসে আর কোনো ঝগড়া করার দরকার নেই, বুঝলি বিশু? চলে আয়, মহাজনের কাছে যাই, তারপর মহাজনের কাছে গিয়ে দেখি কি হয়। তোমাদের এই কুমড়ো আমি বেশি দামে নিতে পারবো না, তোমাদের ওই কুমড়ো ভালো নয়, সে কথা আমি আগেই শুনেছি। দেখো নিতাই, তোমার ফসল আমি আগেও কিনেছি, কিন্তু এমনিতে এই বাজারের দাম নেই, তার উপর খারাপ কুমড়ো হলে কেউ কিনবে না। এ কি কথা বলছেন? আপনি তো বলেছিলেন কুমড়োর বাজারে দাম আছে, তার জন্য তো আমি চাষ করেছি। আর এখন যদি কুমড়োর জন্য ভালো দাম না দেন, তাহলে আমি জমিদারের টাকা মেটাবো কি করে? আর কি করেই বা আমার সংসার চালাবো? পয়সা তোমার গাছে ফলে না যে তোমার কাছ থেকে ফসল কিনে সেই ফসল আমাকে বাজারে বিক্রি করতে হবে। আর তাছাড়া যদি না করতে পারি তাহলে তো আমি দুটো পয়সার মুখ দেখতেই পারবো না। তোমার ফসল যে ভালো নয় সে কথা আমি আগেই শুনেছি, তাই তোমার ফসলের জন্য আমি বেশি দাম দিতে পারবো না। তোমার যদি বিক্রি করতে হয় দাও, না হলে অন্য বাজারে গিয়ে দেখতে পারো। আপনি এমন কথা বলবেন না, আপনার আশাতে আমরা এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন যদি এমন কথা বলেন তাহলে আমরা যাব কোথায়? আমরা যে এবার প্রাণে মারা পড়ব। আমি ঠিক বুঝতে পেরেছি, এই বকুলের বাবা মা এসেছিল, ওরা এসে আমাদের ব্যাপারে এইসব কথা বলে গেছে মহাজনকে। হ্যাঁ, তাই তো। ঠিক আছে, তোমরা কম পয়সায় এখন তোমাদের ফসল দিয়ে যাও। যদি ফসল বাজারে পাঠানোর পরে দেখা যায় যে ভালো টাকা পেয়েছি, তাহলে এই ফসলের দাম আমি দ্বিগুণ করে দেব। আমাদের বড় সর্বনাশ হয়ে গেল নিতাইদা, যদি ফসল ভালো না হয় তাহলে। ভগবানের ওপর ভরসা রাখ বিশু, বাড়ি চল, বাড়ি গিয়ে দেখি না কি হয়। আশ্চর্য,
মা, ও মা, এই দেখো না, ওই রান্নাঘরের চালের উপর যে কুমড়োটা আমি রেখেছিলাম সেটা কেমন যেন হলুদ হয়ে গেছে, আর কুমড়োটা থেকে কি একটা উজ্জ্বল আলো বেরোচ্ছে। এটা কি করে হলো? আমাদের এই সাধারণ কুমড়োটা এমন সোনার কুমড়ো হয়ে গেল কি করে? এটা আমি কি ঠিক দেখছি? আমি কি সত্যি দেখছি এটা? তাই তো, কুমড়োর গায়ে হাত দিয়েও তো মনে হচ্ছে এটা সত্যি সত্যি সোনার। কোথায় গেলে চম্পা? মালতী, মা কোথায় গেলি রে? আমাদের বড় সর্বনাশ হয়েছে। যে টাকায় ফসল বিক্রি করেছি সেই টাকার সবটা জমিদারকে দিয়ে দিতে হলো। তুমি একবার তাড়াতাড়ি আসো, ওই দেখো আমাদের কুমড়োটা সোনার কুমড়ো হয়ে গেছে। সত্যি তো, এটা হলো কি করে? আমি কুমড়োটা এনে চালের উপর রেখেছিলাম আর ঠাকুরের কাছে চেয়েছিলাম যেন এই কুমড়োর ফসল বিক্রি করেই আমাদের সকল দুঃখ কেটে যায়। ভগবান এবার তাহলে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এই কুমড়ো এবার আমি বড় বাজারের কাছে সোনার দোকানে বিক্রি করব, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমি ঠিক করেছি, এবার থেকে আমাদের জমিতে আমি কুমড়ো ছাড়া অন্য কিচ্ছু চাষ করব না। নিতাইদা, তোমার কাছে এসেছিলাম, ঘরে তো চাল নেই, তুমি যদি কিছু আমায় দাও তাই এলাম। এসব কি দেখছি আমি, তোমাদের কুমড়োটা এমন এমন হয়ে গেল কি করে? আমি কিছুই জানি না রে, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে বলেই এমন হয়েছে। এটা এখন লুকিয়ে রেখে দিতে হবে। কাল সকালে বড় বাজারের কাছে গিয়ে সোনার কুমড়োটা বিক্রি করব। তোকে আমি বঞ্চিত করব না। এই কুমড়ো বিক্রি করে তোকে আমি ঠিক টাকা দেব। চম্পা, চাল দিয়ে দাও ওকে। নিতাই, আমি বড় ভুল করেছি। তোমার কুমড়ো খুব ভালো। কাল রাতে আমি বাজারে পাঠিয়েছিলাম, সেখানে তোমার কুমড়ো অনেকগুলো কেটে দেখা হয়েছে। এই যে তোমার টাকা, তুমি এই টাকা নিয়ে যাও, আর কিছু মনে করো না। ওই বকুলের বাবা মায়ের কথায় আমি এমন ভুল করেছিলাম। না না, আমি কিছু মনে করিনি। আপনি যে আপনার কথা রেখেছেন তাতেই আমরা খুশি। কিন্তু বকুলের বাবা মায়ের ফসল তো আপনি কিনেছেন, তাদের কোনোটাও নিশ্চয়ই ভালো হয়েছে। আর বলো না, কত কথা বলে ওরা। আমায় যে কুমড়োগুলো দিয়ে গেল সেই কুমড়ো থেকে একটা আমি কেটে দেখেছি, ভেতর থেকে পচে গেছে। আশ্চর্য, বাইরের দিকটা ভালোই আছে, অথচ ভেতর থেকে এমন করে পচে গেল কি করে বুঝতে পারলাম না। আজ আমি বকুলের বাবাকে পাঠিয়েছি। ওই যে দেখো ওরা আসছে। কি হয়েছে বাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? কুমড়োর জন্য তোমাদের যে টাকা দিয়েছি সেই সব আমায় ফেরত দেবে। তোমরা যে এমনভাবে মানুষকে ঠকাতে পারো তা তো আমি বুঝতে পারিনি। তোমরা যে কুমড়ো দিয়ে গেছো তার সমস্তটাই পচা, ওই দেখো ওইখানে পড়ে রয়েছে। নিশ্চয়ই এখানে নিতাইয়ের কোনো কারসাজি আছে। সেও তো আপনাকে কুমড়ো দিয়ে গেছে একই জমি থেকে, আর তাহলে আমাদের কুমড়ো পচা বেরোবে? ধর্মের কল বাতাসে নড়ে। তোমরা যেমন আমাদের সঙ্গে বেইমানি করেছো, সেই জন্য ভগবান তোমাদের সাথে এমন করেছে। তোমাদের উচিত শিক্ষা দিয়েছেন, বুঝলে? এইবার বুঝতে পেরেছি। বাবু আমায় ক্ষমা করে দিন। নিতাই, তুমি আমায় ক্ষমা করে দাও। লোভে পড়ে আমি তোমাদের সঙ্গে এমন ব্যবহার করেছিলাম। আসলে আমার জমির ফসল যে ওই এক রাতের মধ্যে এমনভাবে নষ্ট হয়ে যাবে তা বুঝতে পারিনি। বকুলের মায়ের কথাতেই আমি এসব করেছিলাম। আমার ভুল হয়েছে, আর তখন আমার মাথা কাজ করছিল না, আর তাই ভেবেছিলাম যদি কোনোভাবে নিতাইয়ের জমি থেকেও খানিকটা ফসল আমরা তুলতে পারি তাহলে আমরা তা বিক্রি করতে পারবো। না হলে এতগুলো মাস ধরে আমাদের সকল পরিশ্রম যে ধুলোয় মিশে যাবে। এসব কথা আমি শুনতে চাই না। তোমাদের যে টাকা দিয়েছি সেই টাকা তোমরা আমায় ফেরত দিয়ে যাবে, তাহলেই হলো। আমার অত ওইসব শোনার কোনো দরকার নেই। বাবু করে ফেলেছে ভুল করে, ওদের ছেড়ে দিন। এই যে টাকাটা আপনি আমায় দিয়েছেন, এই টাকাই আপনাকে ফিরিয়ে দিচ্ছি, আর ওরা বাকি টাকা আপনাকে এনে দেবে। এটা তুমি কি করছো নিতাইদা? ওরা তোমার এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল, আর তুমি ওদের হয়ে তোমার টাকা দিয়ে দিচ্ছ। বেঈমান মানুষদের সঙ্গে কখনো এমন করতে নেই। মানুষ মাত্রই ভুল হয় বিশু, আর তাই মানুষের উচিত তাকে ক্ষমা করে দেওয়া। আমার ঘরে এই যে সোনার কুমড়ো এসেছে, তার কারণ তুই কি মনে করিস? ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এ হলো আমাদের সততার পুরস্কার, বুঝলি? ওরা এমন অন্যায় কাজ করার পরেও আমরা তাদের সঙ্গে কোনো ঝগড়া করিনি। আমাদের ফসলের অর্ধেক ভাগ দিয়েছি, আর তার জন্য ওই ভগবান মুখ তুলে তাকিয়েছে।
নিশ্চয়ই, তুমি এই সোনার কুমড়ো বাজারে বিক্রি করতে যাচ্ছ, সেখানে যেতে হবে না। তুমি আমাকেই দিয়ে দাও, এর জন্য আমি তোমায় অনেক টাকা দেব। আর এবার থেকে তোমার জমিতে তুমি যা ফসল ফলাবে সেই সকল ফসল তুমি আমার কাছে বিক্রি করবে, বুঝলে নিতাই? তোমার মতন এমন সব ভালো চাষি আমি আজ পর্যন্ত দেখিনি। তোমায় আমি আগে থেকেই চিনতাম, কিন্তু তুমি যে এত ভালো তা বুঝতে পারিনি। এরপর সেই সোনার কুমড়োটা মহাজন কিনে নেয় আর অনেক টাকা দেয়। এরপর বকুলের বাবা মাকে সঙ্গে নিয়ে গরুর গাড়িতে করে নিতাই আর বিশু ফিরে আসে তাদের সেই গ্রামে। এরপর থেকে নিতাই আর বিশু সেই জমিতেই সারা জীবন কুমড়ো চাষ করেছিল।